আশা করবো তোরা সবাই আগের ক্লাসগুলো করেছিস এবং তোদের সবাই ঠিকঠাক আছিস। তো যে কথাগুলো বলার, আমরা কিন্তু অলরেডি 3টে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। তোরা জানিস আমরা কোন কোন চ্যাপ্টার কমপ্লিট করেছি? ইউনিট ডাইমেনশনের চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি, একমাত্রিক গতির চ্যাপ্টার কমপ্লিট করেছি, প্রাসের গতির চ্যাপ্টার কমপ্লিট করেছি এবং সাথে সাথে কিন্তু আমরা ভেক্টরের চ্যাপ্টারটাও কমপ্লিট করেছি, রাইট? তো আমাদের এই 3টে কাজ কিন্তু হয়ে গেছে। খুব শীঘ্রই তোদের জন্য পরীক্ষাতে কি ধরনের তোদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে চলেছে সেই রিলেটেড আমরা একটা সিরিজ নিয়ে আসতে চলেছি। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু মানে অ্যাটলিস্ট 50টা করে কি 40টা করে কোয়েশ্চেন আমরা সেখানে তোদের সলভ করিয়ে দেবো। সেই সেশন তোদের জন্য আমরা খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি। ওকে, হতে পারে হয়তো কামিং 2-1 ক্লাসের মধ্যে থেকেই তোদেরকে পুরানো যে চ্যাপ্টার গুলো তোদেরকে আমি অলরেডি পড়িয়ে দিয়েছি সেই চ্যাপ্টার গুলোর কয়েকটা আমরা প্র্যাকটিস সেশন তোদেরকে করিয়ে দেবো, যাতে করে তোদের এক্সামেতে সুবিধা হয়। তো সেটা তো আমাদের একটা পার্ট, সেটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যেই আছে। সাথে সাথে আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি, যেটা ফিজিক্স পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। অর্থাৎ আমাদের যতদিন ফিজিক্স পড়তে থাকবো ততদিন এই চ্যাপ্টার কাজে লাগতে থাকবে এবং আমাদের 11-12 এর সিলেবাসের ক্ষেত্রেও যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কি আমাদের লস অফ মোশন, অর্থাৎ যেটাকে বাংলায় আমরা বলে থাকি নিউটনের গতিসূত্র। ওকে, সেই লস অফ মোশন বা নিউটনের গতিসূত্র সেই চ্যাপ্টারটাকে কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি। ওকে, তাহলে আমাদের এখান থেকে হেডিং নিয়ে নে তোরা। যে চ্যাপ্টার আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে কি না লস অফ মোশন। তো এই লস অফ মোশন আমরা পড়বো, সেইটা পড়ার জন্য আমাদের ছোট ছোট কয়েকটা জিনিস আগে একটুখানি দরকার হবে, যে জিনিসগুলোকে আমরা একটুখানি আগে ডিসকাশন করে নেব। নেবার পরেতে আমরা বাকি কথাগুলোই জানবো। তো লস অফ মোশন পড়তে গেলে আমাদের প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি আমাদের ভরবেগ, বা যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কি মোমেন্টাম, তার ডেফিনেশন বা তার কনসেপ্ট একটুখানি আমাদের দরকার। ওকে, তাহলে প্রথমে তো আমরা কাকে দেখে নিচ্ছি, মোমেন্টাম, যাকে আমরা বাংলায় বলে থাকি কি ভরবেগ। ওকে, তোরা এই যে ভরবেগ বা মোমেন্টাম এর কনসেপ্টটা কিন্তু ক্লাস 9 থেকেই তোরা কিন্তু দেখে আসছিস। তো এই যে ভরবেগ বা মোমেন্টাম এর কনসেপ্ট কি বলছে না, সিম্পল কথা, সেটা হচ্ছে যে মাস আর বেগ অর্থাৎ ভেলোসিটির গুণফলকে আমরা বলি কি মোমেন্টাম বা ভরবেগ। ওকে, তাহলে ভরবেগ যেটা বলতে গেলে আমাদের সংজ্ঞা নিয়ে আমাদের ডিল আমরা করতে চাইছি না। সিম্পল কথায় আমরা বলতে চাইছি মোমেন্টামকে পি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে লেখা হয় কি রকম ভাবে, মাস ইনটু ভেলোসিটি, রাইট? এর পরের যে কথাটা তোদেরকে বলবো না, মোমেন্টাম সম্বন্ধে ইম্পর্টেন্ট কথা হিসেবে তোরা মনে রাখবি, মোমেন্টাম কিন্তু একটা ভেক্টর রাশি। ওকে, তার কারণ কি তোরা সবাই জানিস, মাস হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে কি আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি। তাই মাস আর ভেলোসিটির গুণফল সেটা হয়ে যাবে কি একটা ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই এই এর যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা অর্থাৎ p ইকুয়াল টু mv আমরা যেটাকে লিখছি, সেটাকে p এর মাথায় একটা ভেক্টর সাইন ইকুয়াল টু m ইনটু v এর মাথায় একটা ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করলে আমাদের কিন্তু সেটা খুবই ভালো হয়। এরপরে চলে যাব আমাদের এই মোমেন্টামের একক। সবাই বুঝতে পারছিস এখানেতে মাস, মাসের একক কত হয় সবাই জানিস, সেটা হচ্ছে কত কেজি। ভেলোসিটি, ভেলোসিটির একক কত হয় মিটার পার সেকেন্ড। সেই হিসাব অনুযায়ী আমাদের মোমেন্টামের একক এসে যায় কত, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এরপরেতে আমরা যদি বলি যে এর সিজিএস একক কত আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস সেটা কোন একক নিয়ে আমরা কথা বললাম, এসআই একক। তো এর সিজিএস একক বললে আমরা কি বলবো, কেজির একক কত হয় সিজিএস এ, গ্রাম। মিটারের কত হয় সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই যে এককটা, এটা হয়ে গেল কি না আমাদের সিজিএস একক অফ মোমেন্টাম। তাহলে এই যে পয়েন্টগুলো যেগুলো লিখে দিলাম তোদের কিন্তু এগুলো খুবই দরকার হচ্ছে। এটা ছাড়া আরো একটা আমরা কথা আমরা এখান থেকে মাথায় রাখবো বা আমাদের রাখতেই হবে, সেটা হচ্ছে কি মোমেন্টামের মাত্রা কত। ওকে, অর্থাৎ ডাইমেনশন কত হয়। দেখ এখান থেকে মাস, মাসের মাত্রা কত m,
ভেলোসিটির মাত্রা কত হয়? L ইনটু টি টু দি পাওয়ার -1। তাই মোমেন্টামের মাত্রা কত হচ্ছে? ml টি টু দি পাওয়ার -1। ওকে, তাহলে আমাদের লস অফ মোশন চ্যাপ্টার পড়তে গেলে ভরবেগের আমাদের এই বেসিক ধারণাগুলো আমাদের দরকার, যেটাকে কিন্তু আমি তোদের কাছে একইভাবে নোট ডাউন। এই জিনিসগুলো ছাড়াও আমাদের মোমেন্টামের আরো একটা জিনিস দরকার পড়বে, অর্থাৎ মোমেন্টামের আরো একটা একক হয়, সেই এককটা কি না সেটাও আমাদের দরকার। সেই জিনিসটা জানার জন্য তোদের ক্লাস 9 এর বই থেকেই তোরা একটা জিনিসকে কিন্তু স্টার্ট করেছিলিস, সেটা হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র। যদি তোদের মনে থেকে থাকে তো ভালো, না হলে আমি একবার মনে করিয়ে দিচ্ছি, যেটাকে এই দিকটাতে আমি একটু ছোট্ট করে নোট ডাউন করিয়ে দিচ্ছি। দেখ তো সেটাতে আমাদের কি কথা বলা ছিল বা কি কথা বলতে হবে। না, আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? না, নিউটনের দ্বিতীয় সূত্র বলছে কোনো বস্তুর ওপর বলের মান সেটা আসছে কি না ভরবেগের পরিবর্তনের হারের সাথে এ সমান হয়। তাই আমরা এখান থেকে বলতে পারবো কি ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কত আসবে? বল ইনটু সময়। তাই ভরবেগের পরিবর্তনকে আমরা কিরকম ভাবে লিখতে পারবো? বলের একক ইনটু সময়ের একক। বলের একক কত হয় সবাই আমরা শিখেছি নিউটন, সময়ের একক কত হয় সেকেন্ড। সেই হিসাব অনুযায়ী ভরবেগের পরিবর্তনের একক হওয়া উচিত কত? নিউটন ইনটু সেকেন্ড। সেই একই কথা অনুযায়ী আমাদের এখানেতে যে ভরবেগের একক, সেই ভরবেগের আরো একটা একক আমরা কত লিখতে পারবো? নিউটন ইনটু সেকেন্ড। ওকে, তাহলে এই কথাটাকেও কিন্তু তোরা কিন্তু মাথার মধ্যে রাখবি, যেটাও কিন্তু তোদের কাজে আসতে চলেছে। হলো? তাহলে এই চলে গেল কিসের কথা? না লস অফ মোশন পড়ার সময়তে প্রথম যে কথাটা দরকার, অর্থাৎ ভরবেগ সম্বন্ধে জানার দরকার, সেই ভরবেগ সম্বন্ধে কিন্তু আমরা জেনে। এরপরেতে আমাদের দুটো ছোট ছোট কথা দেখবো। এক নম্বর যে পয়েন্ট দেখতে চলেছি সেটা দেখতো, আমরা তো ইকুয়েশন শিখলাম, ভরবেগের ইকুয়েশন কত শিখলাম? p ইকুয়াল টু m ইনটু v। এবারেতে দেখ যদি কখনো এরকম হয়, আমি কথা বলতে চাইছি কি যদি ধর আমাদের ভরটা আসছে কি ধ্রুবক, ওকে, তো সেই সময়তে তোরা লিখতে পারবি কি ভরবেগ ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি। অর্থাৎ তার যদি আমরা গ্রাফ ড্র করি, সেই গ্রাফটা কিরকম আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস। এরকম একটা সরল রেখা যেটা আমাদের মূল বিন্দুকে ক্রস করে চলে যাবে। ওকে, তাহলে এদিকে তো আমরা নিয়ে নিলাম কাকে? ভেলোসিটিকে, যাকে আমরা নিয়ে নিচ্ছি কত? মিটার পার সেকেন্ড ইউনিটে। এদিকেতে নিয়ে নিচ্ছি কত? আমরা ভরবেগকে, যাকে আমরা নিয়ে নিচ্ছি কত? নিউটন সেকেন্ড একক। ওকে, তাহলে আমাদের দেখ মাস মানে আমাদের মোমেন্টাম ভার্সেস ভেলোসিটি গ্রাফ যদি কখনো আমাদের মাস কনস্ট্যান্ট থাকে কিরকম ভাবে ড্র করব? এইভাবে ড্র করব। পরের কথা দেখ, যদি আমাদের এই রকম ঘটনা ঘটে যে কোন সিচুয়েশনের ক্ষেত্রে দেখলাম যে মোমেন্টাম আছে, সেই মোমেন্টাম ইটসেলফ একটা কনস্ট্যান্ট, তখন তোরা কি বলতে পারবি? মাস ইনটু ভেলোসিটি, সেটা কি আসবে? সেটাও আসবে একটা কনস্ট্যান্ট। তাই তোরা সেখান থেকে বলতে পারবি কি মাস ইজ প্রপোর্শনাল টু 1 বাই ভেলোসিটি। অর্থাৎ এখানে এই যে ইকুয়েশন বা এই সমীকরণটা সেটা কার মতন দেখাচ্ছে? y ইজ প্রপোর্শনাল টু 1 বাই x। y ইজ প্রপোর্শনাল টু 1 বাই x, এটা কার মতন গ্রাফ হয়? এটা হচ্ছে কি আমরা সবাই শিখেছি না রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, মানে আমাদের যেখান থেকে বলা হচ্ছে কি যেটাকে সমপরাবৃত্ত। ওকে, তাহলে আমাদের এই যে গ্রাফটা সেটা আসছে কি না রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার গ্রাফ। হলো? তাহলেতে আমরা কি দেখছি? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার গ্রাফ হবে কার ক্ষেত্রে? মাস ভার্সেস ভেলোসিটির গ্রাফ ড্র করলে। কখন? যদি আমাদের p কনস্ট্যান্ট থাকে। তো সেই সময়তে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার গ্রাফ কিরকম হয়? এই প্যাটার্ন হয়। তো আমরা দেখে নিলাম কি যদি কখনো ভরবেগ বা মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে, সেখানেতে মাস ভার্সেস ভেলোসিটির গ্রাফকে আমরা কিন্তু এই রকম ভাবে দেখিয়ে দিতে পারি। হলো? তো এই যে ছোট্ট কথা, যেটা কিন্তু আমাদের কিন্তু ভরবেগ সম্বন্ধে কিন্তু আমাদের জানা দরকার। এরপরেতে দেখ আমি আরো একটা ছোট্ট কথা তোদেরকে শিখিয়ে রাখি আপাতত, সেটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন সম্বন্ধে। Okay?
ভরবেগের পরিবর্তন সম্বন্ধীয় কথাটা আমি কিরকম ভাবে শেখাচ্ছি দেখতো। আমাদের এখানটা থেকে একটুখানি ছোট্ট পয়েন্ট নিয়ে নে। ভরবেগের পরিবর্তন। ওকে, কোন জিনিসের পরিবর্তন বলতে গেলে সবসময় তোদেরকে আমি শিখিয়েছি কি নিতে হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ অন্তিম মাইনাস প্রারম্ভিক। তাহলে দেখ আমাদের এখান থেকেও যদি ভরবেগের পরিবর্তন ক্যালকুলেট করি, আমরা কাকে ক্যালকুলেট করব, না অন্তিম ভরবেগ মাইনাস প্রারম্ভিক ভরবেগ। তো এখানটাতে আমি কিরকম সিচুয়েশনটার কথা ডিল করছি দেখ। ধরে নে আমাদের এখানটাতে কোনো একটা দেওয়াল আছে, কোনো একটা বল বা কোনো একটা বডি এই তোর লেফট সাইড থেকে এলো, এসে মনে কর দেওয়ালটাতে ধাক্কা লাগালো। ওকে, ধাক্কা লাগানোর পর সে আবার কি করলো, না উল্টো দিকেতে সে ফিরে চলে গেল। ওকে, তাহলে আমাদের আসার সময়তে কি বলছি দেখতো, ইনিশিয়ালি বডিটা লেফট সাইডেতে আসছিল, তাই তার ভেলোসিটি নিলাম কত, মাইনাস ভি। ধাক্কা লেগে বডিটা ফিরে গেল, কোন দিকে সে ধাক্কা লেগে ফিরে যাচ্ছে, সে ফিরে যাচ্ছে রাইট সাইডেতে, তাহলে তখন তার ভেলোসিটি আমরা বলতে তাকে কত নেব, না প্লাস ভি। এটা কোন অ্যাক্সিস বরাবর আসছিল, এক্স অ্যাক্সিস বরাবর, তাই দিলাম আই ক্যাপ। এটাতেও কি হলো, এক্স অ্যাক্সিস বরাবর আসছিল, তাই এখানেতেও নিয়ে নিলাম কত আমরা, আই ক্যাপ। অর্থাৎ এই সময় যদি আমরা ভরবেগের পরিবর্তন বলি, অর্থাৎ পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, সেটাকে আমরা কত লিখতে পারবো, এম ভি ফাইনাল মাইনাস এম ভি ইনিশিয়াল। দেখ না, এম ভি ফাইনাল ভ্যালু কত আসছে, এম ভি, মাইনাস এম অফ ভি ইনিশিয়াল, তখন আমরা কত লিখছি, এম অফ মাইনাস ভি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, গেলে আমরা দেখতে পাচ্ছি কত, ভরবেগের পরিবর্তন কত, টু এম ভি আই ক্যাপ। রাইট, তাহলে আমাদের এই রকম ভাবে কিন্তু ভরবেগের পরিবর্তনকে ক্যালকুলেট করতে হবে। আর এই ভরবেগের পরিবর্তনের এই হিসাব কিন্তু আমাদের ফোর্স ক্যালকুলেট করার সময়তে বা বল ক্যালকুলেট করার সময়তে কিন্তু আমাদের বারবার কাজে লাগে। হলো, তাহলে আমাদের এই একটা ছোট্ট পয়েন্ট যেটা কিন্তু আমি তোদের শিখিয়ে রাখলাম। তো দেখ, এবারেতে যদি কখনো সিচুয়েশন এরকম হয়, মনে কর আমাদের এই দেওয়াল আছে, এখানেও ভরবেগের পরিবর্তন ক্যালকুলেট করব। ধরছি এখানেতে বলটা এরকম একটু আড়াআড়ি ভাবে এসে ধাক্কা লাগালো, ধাক্কা লাগার পর সে ফিরে গেল কোথায়, এই পাথ বরাবর। আমি ধরে নিচ্ছি এখানেতে এই হরাইজন্টালটার সাথে বা সমান্তরালটার সাথে সে একটা থিটা কোণে এসছে। তো ধাক্কা লেগে ফিরে যাওয়ার সময় তো এখানটাতে ধরে নিচ্ছি আমার তার অ্যাঙ্গেল হয়েছিল কত, থিটা। তাহলে দেখ, যাবার সময় অর্থাৎ আসার ইনিশিয়াল সময়তে তার ভেলোসিটিটাকে যদি আমি ক্যালকুলেট করি, কিভাবে লিখতে পারবো, দুটো কম্পোনেন্টে ব্রেক করে লিখতে পারবো। একটা হচ্ছে কি এই এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা আসছে কোথায়, আর একটা আসছে কোথায়, ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখ এক্স অ্যাক্সিস বরাবর তাকে আই ক্যাপ দিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর তাকে আমি কত দিচ্ছি, না জে ক্যাপ দিচ্ছি। কেন সেটাকে এরকম ভাবে লিখলাম দেখ, একটুখানি তোরা ভালোভাবে দেখলেই দেখতে পাবি। দেখ এই কোঅর্ডিনেট সিস্টেম হলে বডিটা এসেছিল কিরকম ভাবে, এই, তাহলে ভেলোসিটিটা চলে গিয়েছিল কোথায়, এই। দেখ এই অ্যাঙ্গেলটা থিটা হলে তোরা লিখতে পারবি কত, এটাও আসছে থিটা। তোরা দেখতে পাচ্ছিস এখানে বডিটাকে কি করতে পারবি, দুটো কম্পোনেন্টে ব্রেক করতে পারবি। একটা কম্পোনেন্ট আসছে কত এদিকটাতে, এদিকের কম্পোনেন্ট কত আসছে, ভি সাইন থিটা জে ক্যাপ, নিচের দিকে আছে মাইনাস, এখানের ক্ষেত্রে কম্পোনেন্ট কত আসবে, ভি কস থিটা আই ক্যাপ। কেননা দেখ সেটা কোথায় যাচ্ছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এখানটা দিতে হবে কত, মাইনাস। তাহলে সেই কথা অনুযায়ী তোদের এখানটাতে একটা আসবে মাইনাস, আর দেখ এখানটাতেও আমি যেটাকে তোদের প্লাস দিয়ে রেখেছিলাম সেটার জন্য তোদের রাখতে হবে কত, মাইনাস। ওকে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমাদের যদি কখনো লিখতে বলে, সেটাকে আমাদের লিখতে বললে আমরা কিরকম ভাবে লিখে দিচ্ছি, না এই রূপ অনুযায়ী কিন্তু আমরা লিখে দিচ্ছি। হলো, এবারেতে দেখ বডিটা করেছিল কি, এখান থেকে ধাক্কা লাগানোর পর সে এই দিক বরাবর ফিরে যাচ্ছে। তো ফিরে যাবার সময়তে তার ভেলোসিটি কত হচ্ছে সেটাকে আমরা একটুখানি দেখে নিই। দেখ না, এই এদিকে ফিরে যাচ্ছে, এই অ্যাঙ্গেল আছে কত থিটা, ভেলোসিটি আছে কত ভি। তাহলে তাকেও যদি আমি দুটো কম্পোনেন্টে ব্রেক করি, কিরকম ঘটনা আসছে দেখতো, একটা কম্পোনেন্ট চলে যাচ্ছে এদিক বরাবর, এদিকে কম্পোনেন্টটা কত হবে, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, তাহলে এদিকটাতে হলো কত, ভি কস থিটা আই ক্যাপ। আর একটা কম্পোনেন্ট কোন দিকে যাবে, এদিকেতে, এদিকটাতে কম্পোনেন্ট কত চলে আসবে, মাইনাস ভি সাইন থিটা জে ক্যাপ। রাইট, তাহলেতে আমাদের ফিরে যাওয়ার সময়তে ফাইনাল ভেলোসিটি কত চলে আসছে দেখ না, ভি কস থিটা আই ক্যাপ মাইনাস ভি সাইন থিটা জে ক্যাপ। তাই তো,
তাহলে এটা চলে গেল কি আমাদের বলটা ফিরে যাওয়ার সময় ভেলোসিটি, এটা চলে গেল কি বলটা আমাদের ধাক্কা লাগার সময়তে ভেলোসিটি। ওকে, তাহলেতে এই সময়তে যদি আমরা ক্যালকুলেট করি, এরকম ভাবে ক্যালকুলেট করি, দেখ না কি ক্যালকুলেট করছি, না ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন করতে গেলে কি লিখবো, না ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি ফাইনাল মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তাহলে সেটাকে কত লিখবো, মাইনাস এম ইন্টু ভি ইনিশিয়াল। তাহলে দেখ না এখান থেকে আমরা কি করতে পারবো, এম কমন নিলে কত পেয়ে যাবো, ভিএফ মাইনাস ভিআই। ভিএফ আর ভিআই তার ভ্যালু তো আমরা অলরেডি বের করেছি, চল না বসিয়ে দিই, দিলে কত আসছে, ভিএফ ভ্যালুস লিখি না, ভি কস থিটা আই ক্যাপ মাইনাস ভি সাইন থিটা জে ক্যাপ। ওকে, মাইনাস, এখানেতে মাইনাসে মাইনাসে কত এসে যাবে দেখতো, মাইনাসে মাইনাসে এখানটাতে চলে আসবে প্লাস, কেননা ফর্মুলার একটা মাইনাস আর এখানেতে অলরেডি আরো একটা মাইনাস আছে, সেই হিসাব অনুযায়ী এটা চলে এলো কত, প্লাস ভি কস থিটা আই ক্যাপ। আবার দেখ এখানটাতে একটা মাইনাস আর ফর্মুলার মাইনাস, এটা আসবে কত প্লাস, তাহলে এটা কত চলে আসছে, ভি সাইন থিটা জে ক্যাপ। দেখ এই দুটো সাইন সাইন কেটে গেল, গেলে তোদের এখান থেকে তোরা বলতে পারবি কত, দেখতো এখান থেকে ভ্যালু আসছে 2mv cos থিটা আই ক্যাপ। ওকে, তাহলে যদি কোনো বডি অ্যাঙ্গেল করে এসে কোনো দেওয়ালের সাথে ধাক্কা লাগায়, সেই সময়তে যদি তোদের বের করতে বলে ভরবেগের পরিবর্তন কত আসবে, সেটাকে কিন্তু তোরা এরকম ভাবে ভরবেগের পরিবর্তনকে ক্যালকুলেট করে দিবি। ওকে, তাহলে এই কথাটুকু কিন্তু তোদের শিখতে হচ্ছে, যেটা কার জন্য কাজে লাগবে, না নিউটনস এর ল গুলোকে পড়ার সময়তে বা ভরবেগের পরিবর্তন বা বলের পরিবর্তন এগুলোকে যখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেই সময়তে কিন্তু এই জিনিসটা আমাদের কাজে লাগবে। হলো, এরপরেতে তোদের আমি একটা ছোট্ট জিনিস মনে করে দেব, অর্থাৎ নিউটনের যে তিনটে সূত্র ছিল সেটাকে একটু তোদের আমি মনে করে দেব, রাইট। তাহলে আমাদের এখন কোন জিনিসটাকে মনে করব, না নিউটনের যে তিনটে সূত্র আছে সেই নিউটনের তিনটে সূত্রকে একটু মনে করব, যদিও তোদের দেখ ক্লাস 9 থেকেই সেগুলো পড়ার কথা। আমরা তাহলে কাকে কাকে মনে করতে চাইছি, সেটা হচ্ছে নিউটনস ল। ওকে, নিউটনস ল এর সময়তে তোদের প্রথম কথাতেই তোদের পড়তে হয় কাকে, সবাই জানিস, তোরা পড়িস কাকে, প্রথম সূত্র। ওকে, প্রথম সূত্র থেকে আমরা সবাই জানি যে কি পাই, আর প্রথম সূত্র থেকে আমরা সবাই শিখেছি, আমরা যেটা পাই সেটা হচ্ছে কি বলের ধারণা পাই, তাই তো। তাহলে আমাদের সেই প্রথম সূত্র, সেখান থেকে যে ইনফরমেশন পাওয়া যায় সেটা আসছে কি, না বলের ধারণা। এখান থেকে শুধুমাত্র বলের ধারণাই পাওয়া যায়, কিন্তু বলের মান ক্যালকুলেট করা যায় না। সেই জন্য এই ধরনের যে সূত্র যেখান থেকে শুধু ধারণা পাওয়া যায় কিন্তু মান ক্যালকুলেট করা যায় না, তাকে বলা হয় কি, কোয়ালিটেটিভ ল। ওকে, আর আমরা সবাই শিখেছি কি, এখান থেকে নিউটনের প্রথম সূত্র কি, না সেটা হচ্ছে কি, যদি বাইরে থেকে কখনো বল প্রয়োগ না করি তখন স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। ওকে, তাহলে সেখান থেকে আমাদের সেই সূত্র কি ছিল, সেটাকে আমরা লিখছি কি, বাইরে থেকে প্রযুক্ত বল, বাইরে থেকে প্রযুক্ত বলকে আমরা কি বলি, না এক্সটার্নাল ফোর্স। তাহলে যদি বাইরে থেকে প্রযুক্ত বল ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, তখন আমাদের কি ঘটনা ঘটে, না তখন আমরা সবাই শিখেছি, তখন স্থির বস্তু স্থির থাকে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে, অর্থাৎ স্থির বস্তুর অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না, এবং গতিশীল বস্তু সরল রেখা বরাবর চলতে থাকবে, এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে।
সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে দেখলাম কি এখান থেকে বলের ধারণা পাওয়া যায়। এটা হচ্ছে কি কোয়ালিটেটিভ ল। কোয়ালিটেটিভ ল বলতে শুধুমাত্র বলের আমাদের মান কত হবে মানে ক্যালকুলেট করতে পারবো না, কিন্তু তার ধারণাটা বা কনসেপ্টটাকে পেয়ে যেতে পারবো। তারপরে তো আমরা কি দেখে নিলাম, এর স্টেটমেন্টটাকে দেখে নিলাম। আরো একটা যেটা কথা সেটা হচ্ছে কিন্তু এখান থেকে আমরা জাড্ডের ধারণাও পেয়ে থাকি, অর্থাৎ আমাদের ইনার্সিয়ার কনসেপ্টও পেয়ে থাকি। ওকে, তাহলে এখান থেকে আরো একটা জিনিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি কনসেপ্ট অফ ইনার্সিয়া। কনসেপ্ট অফ ইনার্সিয়ার মধ্যে তোদের যে কথাটা মাথায় রাখতে হবে, ইনার্সিয়া কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তিন ধরনের। একটা হচ্ছে কি ইনার্সিয়া অফ রেস্ট হলো, ২ নম্বর যেটা হয় আমাদের সবাইকে পড়তে হবে বা পড়ছি সেটা হচ্ছে কি ইনার্সিয়া অফ মোশন হলো। এটা ছাড়া আরো যে ঘটনা হয় সেটা হচ্ছে কি ইনার্সিয়া অফ ডাইরেকশন। ওকে, তাহলে এখান থেকে ঘটনাগুলো কিন্তু খুবই সহজ। ইনার্সিয়া অফ রেস্ট বলতে কি বোঝানো হচ্ছে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির। ইনার্সিয়া অফ মোশন বলতে কি বোঝানো হচ্ছে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল। আর ইনার্সিয়া অফ ডাইরেকশন বলতে কি বোঝানো হচ্ছে, না বাইরে থেকে যদি আমরা ডাইরেকশন পরিবর্তনের চেষ্টা না করি, গতিশীল বস্তুর ডাইরেকশনও কিন্তু অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে সেই সমস্ত কনসেপ্ট গুলোকে আমরা কোথা থেকে পাই, না নিউটনের প্রথম সূত্র থেকে পাই। তোদের বইয়ের ক্ষেত্রে বা অন্য যদি তোদের কোথাও কোনো স্টাডি মেটেরিয়াল ফলো করিস, তোরা দেখতে পারবি প্রথম সূত্র সম্বন্ধে অনেক কথা লেখা আছে, কিন্তু আমাদের পরীক্ষার পারপাসে বল বা কনসেপ্ট বিল্ড আপের কাছে বল, না আমাদের এটুকুনি কনসেপ্টে কিন্তু আমাদের কাছে সাফিসিয়েন্ট। ওকে, এর থেকে বেশি আমাদের টেনশন নেওয়ার কিন্তু একদমই দরকার হলো। তাহলে এই চলে গেল কার কথা, না নিউটনের সূত্রের বা নিউটনের ফার্স্ট ল এর যে কনসেপ্ট গুলো সেগুলো আমাদের এখান থেকে চলে গেল। এরপরেতে আমরা চলে যাব কোথায়, না নিউটনের দ্বিতীয় সূত্রের কনসেপ্ট। দেখ, দেখ সবাই শিখেছিস কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি করতে পারি, না বলের মান ক্যালকুলেট করতে পারি, তাই তো। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে জিনিস করা যায় সেটা হচ্ছে কি বলের মান ক্যালকুলেট করা যায়, বলের মান হিসাব করা যায় বা বলের মান নির্ণয় করা যায়। যেহেতু এখান থেকে বলের মানকে নির্ণয় করতে পারি, তাই এই ধরনের সূত্রকে আমরা বলি কি কোয়ান্টিটিভ ল। ওকে, তাহলে যে ধরনের লস থেকে বা যে ধরনের সূত্র থেকে কোনো জিনিসের মানকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো তাকে আমরা বলবো কি কোয়ান্টিটিভ ল। আর কোন ধরনের জিনিস থেকে যদি শুধুমাত্র আমাদের ধারণাটুকুকে পাই তাকে আমরা বলবো কি কোয়ালিটিভ। ওকে, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেলাম, না বলের মান ক্যালকুলেট করতে পারি, তাই আমরা তাকে বলে দিলাম কি কোয়ান্টিটিভ ল। ৩ নম্বর কথা, না আমাদের এখান থেকে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলেছে, না কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, মানে আমাদের তৃতীয় সূত্রের স্টেটমেন্টটা কি বলছে, কোন বস্তুর ওপর প্রযুক্ত বল সেটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হারের সমান। ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। হলো কথা, তাহলে আমাদের এখান থেকে ম্যাথমেটিক্যালি সেই জিনিসটাকে দেখতে গেলে কিরকম ভাবে লিখবো দেখতো, ফোর্স
সেটা হচ্ছে কি সমানুপাতিক কার সাথে, না ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডেল্টা পি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন কার সাথে, না তার হারের সাথে। অর্থাৎ যখনই কোনো জিনিসকে হার কথাটা উল্লেখ করা থাকে তখনই বুঝবো কি সেই জিনিসের চেঞ্জটাকে আমরা টাইমের রেসপেক্টে ক্যালকুলেট করার চেষ্টা করছি। তাই আমাদের এখান থেকে যখন ফোর্সের ক্যালকুলেশনের কথা বলা হলো, আমরা বলবো কি এখানে ফোর্সটা হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি। সমানুপাতিক, তাহলে সমানুপাতিক সাইনকে হাঁটাতে গেলে আমাদের কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এখানেতে যে কনস্ট্যান্টটা নিয়ে আসছি সেটা দেখ লিখছি কত, f ইকুয়াল টু কে ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ওকে, ক্যালকুলেশনের সুবিধার জন্য বা যদি কখনো আমাদের এরকম ঘটে যে কে ইকুয়াল টু 1, তখন আমরা কি লিখতে পারবো, দেখো ফোর্স ইকুয়াল টু লিখতে পারবো কত, ডেল্টা পি বাই ডেল্টা টি। ওকে, এবারেতে দেখ যদি আমরা দেখি যে এই যে সময়ের পরিবর্তন ডেল্টা টি সেটা হচ্ছে খুবই ছোট, মানে টেন্ডস টু জিরো, তখন এই ডেল্টা টি সেটাকে আমরা কি দিয়ে লিখি, ডিটি দিয়ে লিখি। ওকে, তো সেই সময়তে আমাদের এই যে ফোর্সের সমীকরণটা, সেই ফোর্সের সমীকরণটাকে ডিফারেন্সিয়েশনের ফরম্যাটে লেখা হয় কত, ডি ডিটি অফ পি। ওকে, অর্থাৎ মোমেন্টামের ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই কি, না ফোর্সের মান পাই। এবারে দেখ এর ডিফারেন্সিয়েশন করলে কিরকম জিনিস আছে, ডি ডিটি অফ মোমেন্টাম মানে কত শিখলাম, মাস ইনটু ভেলোসিটি। তাহলে দেখ মাস ইনটু ভেলোসিটি এই টার্মটার ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসবে, সিম্পল কথা, m ইনটু ডিভি বাই ডিটি প্লাস ভি ইনটু ডিএম বাই ডিটি। ওকে, এই রুলস কোথা থেকে অ্যাপ্লাই করলাম বা কিরকম ভাবে করার চেষ্টা করলাম সেটাকেও একটুখানি কথা বলে রাখি। দেখ তোদের যখন আমি ডিফারেন্সিয়েশন করিয়েছিলাম, মানে সামান্য কয়েকটা কথা শিখিয়েছিলাম, তখন তোদের বলেছিলাম যদি কোথাও থাকে ডি ডিটি অফ এক্স ইন্টু ওয়াই, সেটাকে তোরা লিখতে পারবি কত, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিটি প্লাস ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিটি। ওকে, এই যে কনসেপ্টটা, অর্থাৎ আমাদের এই গুণ প্রকারে মানে মাল্টিপ্লিকেশন ফরম্যাটেতে এক্স ওয়াই থাকলে সেখানকার তার ডিফারেন্সিয়েশনের রুলস কিরকম আসবে, এই রুলস কিন্তু আমরা অলরেডি শিখেছি বা ম্যাথসের ক্লাসেতেও তোরা সেই রুলসকে শিখছিস। তাহলে এবারেতে আজকে যখন আমরা এখানটাতে করলাম কি ডি ডিটি অফ মোমেন্টাম, সেটা করলে তোদের ভ্যালুস কত চলে আসছে, সেটা করলে তোদের ভ্যালুস চলে আসছে দেখতো, না ডি ডিটি অফ মোমেন্টাম বলতে বসাচ্ছি কত, মাস ইনটু ভেলোসিটি। তাহলে সেখান থেকে লিখলে কত চলে আসছে, এম ডিভি ডিটি প্লাস ভি ইনটু ডিএম বাই ডিটি। নরমালি আমাদের কি হয়, নরমালি কিন্তু সব সময়তে নয়, কিন্তু আমি কি বলছি, নরমালি আমাদের মাস কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয় না, তাই মাসের পরিবর্তনের হার কত, শূন্য। যদি ওই দিকের পার্টটা শূন্য হয়ে যায় তখন আমরা এখান থেকে এটাকে লিখতে পারবো কত, m ইন্টু ডিভি বাই ডিটি। ওকে, আবার ডিভি বাই ডিটি সেটা মানে আমরা তো শিখেছি অ্যাক্সেলারেশন, তাই আমরা লিখতে পারবো কত, ফোর্স ইকুয়াল টু আমরা লিখি কত, মাস ইনটু এক্স, ফোর্স ভেক্টর অ্যাক্সেলারেশন ভেক্টর, তাই লেখা থাকে কি ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। কিন্তু এখানেতে একটা কথা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে কথাটা কি, না খুবই সিম্পল কথা, সেটা হচ্ছে কি এখানেতে কিন্তু আমরা মাসের পরিবর্তনের হারকে কিন্তু আমরা শূন্য রেখেছি, কিন্তু যদি কোথাও মাসের পরিবর্তনের হার শূন্য না হয়, if dm by dt is not equal to 0, অর্থাৎ সময়ের সাথে সাথে মাসের পরিবর্তন হয়, আমাদের তাহলে কিসের কথা বললাম, যদি কখনো সময়ের সাথে ভরের পরিবর্তন হয়, তখন আমাদের এই যে সমীকরণটা, অর্থাৎ f ইকুয়াল টু ডি ডিটি অফ টি, সেটাকে কিন্তু আমাদের এরকম ভাবে লিখে রাখতে হবে, m ডিভি ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। ওকে, আমাদের এরকম অনেক উদাহরণ পাবো যেখানে কিন্তু মাসটা কি হয়, না সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটে যায়। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদের শিখে রাখতে হচ্ছে, যেটা আমাদের দরকার পড়বে। এরপরে তো একটা সহজ কথা, না সেটা আসছে কি নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রের সময় কথা আমরা সবাই শিখেছি। নিউটনের তৃতীয় সূত্র কাকে বলে, তার কনসেপ্ট কি, না এখান থেকে কিসের কথা বলছি দেখ, তৃতীয় সূত্র সবাই শিখেছে কি, প্রত্যেক ক্রিয়ারই
সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ওকে, সেটাই আমরা সবাই শিখেছি কি নিউটনের তৃতীয় সূত্র। ওকে, তাহলেতে আমাদেরও এখান থেকে যে জিনিসটাকে করতে পারবো সেটাকে লিখে দেব কি every action has reaction. Okay, equal and opposite. Equal and opposite. হলো? কিরকম কথা দেখ, আমাদের এখান থেকে কোন একটা বডি আছে, যেই বডিটার উপর মাস আছে ধর m, তখন এই বডিটা কি করবে না এই সারফেসের ওপরেতে কি দেবে না তার ওয়েট ফোর্স দেবে। তখন সারফেসটাও চুপ করে বসে থাকবে না, তখন সারফেসটাও কি করবে না এই বডিটার ওপর বিপরীত ডিরেকশনে একটা ফোর্স দেবে, যে ফোর্সটাকে আমরা m দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তাই এখানটাতে আমরা বলতে পারবো কি mg সেটা আসছে কি অ্যাকশন ফোর্স হলো, আর এখানেতে নরমাল সেটাকে আমরা বলবো কি সেটা আসছে কি রিঅ্যাকশন ফোর্স। ওকে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারবো n will be equal to mg, এবং সেটা আসছে কি না একটা অপরটার বিপরীত ডিরেকশনে কাজ করবে। ওকে, সেটাকে আমরা বলছি কি সেটা বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে অ্যাকশন এবং রিঅ্যাকশন সবসময় বিপরীত দিকে ক্রিয়া করতে থাকে। দেখ এখানে তো আমরা ছবিতেও সেটা দেখেছি, mg কোথায় কাজ করছে নিচের দিকে, আর নরমাল সেটা আমাদের কাজ করছে কোথায় তার উল্টো দিকে, অর্থাৎ অপোজিট ডিরেকশনেতে কাজ করছে। রাইট, তাহলে আমাদের এই যে ছোট ছোট কনসেপ্ট গুলো, যে কনসেপ্ট গুলো কিন্তু আমাদের খুব দরকারি পড়তে চলেছে বা যেটাকে কিন্তু আমাদের জানতেই হবে। ওকে, এবারেতে আমাদের দ্বিতীয় সূত্রে একটুখানি আমরা মডিফাই করে তোদেরকে দেখ কিরকম কথা বলছি দেখ তো, সেটা হচ্ছে দেখ আমরা তো নিউটনের দ্বিতীয় সূত্রের সময় বললাম যদি কখনো আমাদের এরকম হয় dm বাই dt সেটা ইকুয়াল টু 0 হয়, তখন আমরা তো সবাই শিখলাম ফোর্স ইকুয়াল টু কত লিখবো m ইন্টু dp বাই dt ইকুয়াল টু আমরা লিখলাম কত মাস ইন্টু অ্যাক্সিলারেশন। রাইট, এবারেতে দেখ আমরা সবাই জানি অ্যাক্সিলারেশন হচ্ছে কি, অ্যাক্সিলারেশন হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই অ্যাক্সিলারেশনের তিনটে ডিরেকশনই থাকবে, তাই ফোর্স ইকুয়াল টু বলতে গেলে আমরা কত বলতে পারবো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওকে, তাই তিনটে ডিরেকশনেরই অ্যাক্সিলারেশনের ভ্যালুস কত আসছে সেই জিনিসটাকে কিন্তু আমাদের হিসাবের মধ্যে নিতে হবে কি ক্যালকুলেট করতে গেলে না আমাদের কোনো বডির ওপরেতে নেট ফোর্স ক্যালকুলেট করতে গেলে। ওকে, তাহলে খুবই সহজ কথা, কিন্তু আমাদের এই কথাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা কথা তোদের কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ডাইরেকশনে কিন্তু হবে কি ফোর্সের ডাইরেকশন। ওকে, তাহলে এই ছোট্ট কথাটাকেও যদি আমি লিখে রেখে দিই সেটা হচ্ছে কি ডাইরেকশন অফ অ্যাক্সিলারেশন, direction of acceleration is same as of force. ওকে, তাহলে ফোর্সের ডাইরেকশন আর অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কিন্তু সর্বদাই একই দিকে হবে। এবারেতে দেখ যদি কখনো এরকম ঘটনা ঘটে, দেখ আমাদের এখান থেকে একটা বডি রাখা হয়েছে সারফেসের উপরেতে, ফোর্সটাকে আমি অ্যাপ্লাই করেছি কোথায় এদিকে। ওকে, তাহলে এই হলো কি আমাদের ফোর্স, এখানটাতে একটা বডি আছে যে বডিটা আছে কত 2 কেজি একটা বডি আছে। ওকে, তাহলে দেখ ফোর্সটাকে আমি কোন দিকেতে অ্যাপ্লাই করেছি, ফোর্সটা আছে আমাদের টুয়ার্ডস আই ক্যাপ, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এই বডিটার অ্যাক্সিলারেশন কোন দিকেতে আসবে, অ্যাক্সিলারেশন আসবে আমাদের আই ক্যাপ বরাবর আসবে। ওকে, আর যদি আমাদের এই অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেট করতে পারি সেটাকেও আমরা করতে পারবো, ফোর্স ইকুয়াল টু কত হয় মাস ইনটু অ্যাক্সিলারেশন। আমাকে যদি অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে বলে আমি কি রকম ভাবে ক্যালকুলেট করে দেবো ফোর্স বাই এম, এম এর ভ্যালু এখানটাতে কত দিয়েছিল 2 কেজি, তাহলে আমাদের এখান থেকে করব কত অ্যাক্সিলারেশন ইকুয়াল টু এফ বাই 2 আই ক্যাপ। কেন আই ক্যাপ দিলাম না কেননা ফোর্সটাকে অ্যাপ্লাই করা হয়েছিল কোথায় না আই ক্যাপ বরাবর। এবারেতে দেখ যদি কখনো ঘটনাটা এরকম ঘটে কোনো বডির উপরেতে একটার বদলেতে দুটো ফোর্স অ্যাপ্লাই করা থাকে। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি করছি কোনো বডির ওপরেতে একটার বদলেতে দুটো ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এখান থেকে এই আছে বডি,
এদিক বরাবর অ্যাপ্লাই করলাম কত, F ইকুয়াল টু 20 নিউটন, আর তার উল্টো দিক থেকে অ্যাপ্লাই করলাম F ইকুয়াল টু 10 নিউটন। ওকে, তাহলে তখন অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কোথায় আসবে? খুবই সিম্পল কথা, তোরা নিজেরাই বলতে পারবি না, যে ফোর্সটা বড় হয় সেই বড় ফোর্সের ডিরেকশনই হয় কত, না আমাদের অ্যাক্সিলারেশনের ডাইরেকশন। ওকে, তাহলে তোদের এখান থেকে বলে দিতে পারবি কত, ডাইরেকশন অফ দ্য বডি is towards the direction of larger, is towards the direction of larger। ওকে, তাহলে যে ফোর্সটা বড় হবে সেই ফোর্সের দিকে কি আসবে, না অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা আসবে। হলো কথা, তাহলে এই পয়েন্টটুকুও কিন্তু আমাদের সবসময়তে শিখে রাখতে হবে। আচ্ছা, আরো একটা কথা যেটা তোদের আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র সম্বন্ধে শিখে রাখতে হবে, এটা গেল কি 1 নম্বর ল শিখে রাখতে হচ্ছে, এটা 2 নম্বর পয়েন্ট, এটা আমাদের শিখে রাখলাম কত, না 3 নম্বর পয়েন্ট। এই তিনটে কথা ছাড়াও আরো একটা কথা আমরা শিখে রাখবো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, এটা কিন্তু শুধুমাত্র পয়েন্ট মাসের উপরেতেই অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ বস্তুটাকে আমাদের কি করতে হবে, একটা ছোট্ট পয়েন্টের মধ্যে কেন্দ্রীভূত আছে বলে আমাদের কল্পনা করতে। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা বলছে কি, নিউটনের সেকেন্ড ল ইজ অনলি অ্যাপ্লিকেবল টু পয়েন্ট মাস। ওকে, তাহলে এখান থেকে সেটাকে লিখে রাখি, সেটা হচ্ছে these laws are valid কার ক্ষেত্রে, না অনলি ফর পয়েন্ট মাস, অনলি ফর পয়েন্ট মাস। তাহলে শুধুমাত্র যদি আমাদের মাসটা খুব ছোট মাস হয় বা পয়েন্ট মাস হয়, তখনই কিন্তু এই নিয়মগুলোকে অ্যাপ্লাই করলে আমাদের রেজাল্টটাকে একদম সঠিকভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে কি কাজ আমাদের, যেগুলোকে কিন্তু অলরেডি পড়েছি বা আমাদের পড়তে হবে। এরপরেতে যে কথায় চলে যাব, আমরা তো অনেক ফোর্স নিয়ে কথা বললাম এবং আমরা সবাই শিখেছি না ফোর্সের ইউনিট কত হয়, রাইট? এই সমস্ত ঘটনা কিন্তু আমরা সবাই শিখেও নি। তো ফোর্সের ইউনিট কত হয় সবাই শিখেছি, সেটা হয় কত, নিউটন। কিন্তু শুধুই কি তার ফোর্সের এককটা নিউটন হয়? সেটা ছাড়া কি তার আর অন্য কোনো ইউনিট হয়? সেই কথাগুলোকে দেখার জন্যই তোদেরকে করতে হবে কি, আমার সাথে পরের স্লাইডটাতে তোদের চলতে হবে। তো চল দেখতে থাকি। তো যে কথা বলছিলাম, না ফোর্সের ইউনিট। ওকে, তাহলে হেডিং দিয়ে দে ইউনিট অফ ফোর্স। তোদেরকে আমি কথা শিখিয়েছি ফোর্স কিন্তু আমাদের দু ধরনের একক হয়, ফোর্সের একক দু ধরনের একক হয়। কি কি একক হয়? একটা হচ্ছে তোর অ্যাবসলিউট ইউনিট, আর একটা একক হয় সেটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ইউনিট। ওকে, তাহলে আমাদের ইউনিট অফ ফোর্স বলতে আমাদের দুটো কথা বলবো, একটা দিকেতে রাখবো কাকে, অ্যাবসলিউট ইউনিট। ওকে, এটা ছাড়াও আরো একটা আমাদের ইউনিট হয় যাকে বলবো কি আমরা গ্র্যাভিটেশনাল ইউনিট। সবসময় মাথায় রাখবি অ্যাবসলিউট ইউনিটেরও এসআই পার্ট হয় আর গ্র্যাভিটেশনাল ইউনিটেরও কিন্তু এসআই পার্ট হয়। ঠিক সেরকম ভাবে অ্যাবসলিউট ইউনিটেরও সিজিএস পার্ট হয় আর গ্র্যাভিটেশনাল ইউনিটেরও কিন্তু সিজিএস পার্ট হয়। তো দেখ, আমাদের যেটা করতে হচ্ছে অ্যাবসলিউট ইউনিট তার এসআই ভ্যালুটা কত হয়, নিউটন, বা তোদের এখান থেকে এটাকে তোরা কি লিখে রাখিস, না কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। হলো, এটা চলে গেল কি এসআই পদ্ধতিতে অ্যাবসলিউট এককের ঘটনা। যদি আমাদের বলতো সিজিএস পদ্ধতিতে অ্যাবসলিউট এককের ঘটনা, তার ভ্যালুস আমরা সবাই শিখেছি, সেটা শিখেছি কত, ডাইন, বা তার ভ্যালুকে আমাদের লেখা হয় কত, না গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, আর আমরা সবাই শিখেছি নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক, নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক কত থাকে, 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। ওকে, তাহলে এই যে ছোট্ট কথা, এই ছোট কথাটাকে কিন্তু তোদের শিখে রাখতে হচ্ছে। এরপরেতে আমরা চলে যাব কি, না গ্র্যাভিটেশনাল ইউনিট গুলোর কথাই একটু চলে। গ্র্যাভিটেশনাল ইউনিট গুলোর কথায় কি আসছে দেখতো, এসআই পদ্ধতিতে গ্র্যাভিটেশনাল ইউনিট থাকবে, এসআই পদ্ধতিতে যে গ্র্যাভিটেশনাল ইউনিট সেটাকে আমাদের বলা হয় কি
কেজি ফোর্স, ওকে, বা সেটাকেই বলা হয় কত, কেজি ওয়েট, ওকে। আর সবসময় তো জানবে এই কেজি ফোর্স আর নিউটনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি 1 কেজি ফোর্স ইকুয়াল টু কত হয়, 10 নিউটন। হলো। এটা ছাড়াও আমাদের গ্র্যাভিটেশনাল ইউনিটও কিন্তু তোর সিজিএস পদ্ধতিতে হয়। তো সেই সিজিএস পদ্ধতিতে গ্র্যাভিটেশনাল ইউনিটের ভ্যালু বললে সেটা চলে আসবে কত, গ্রাম, ওকে, বা তাকে আমাদের লেখা হয় কত, গ্রাম ওয়েট, ওকে। আর যে জিনিস শিখে রাখবি 1 গ্রাম ফোর্স, ওকে, সেটা ইকুয়াল টু আমাদের কত চলে আসবে, গ্রাম ফোর্সের সাথে আমাদের ডাইনের সম্পর্ক আছে, সেটা হচ্ছে কত, 1 গ্রাম ফোর্স ইকুয়াল টু 1000 ডাইন, ওকে। কিরকম ভাবে এলো সেই ক্যালকুলেশন তোদের আর আমি নিয়ে যাব না, সেটা আমাদের হিসাব অনুযায়ী দরকারও পড়বে না, কিন্তু এটুকুনি কথা আমরা শিখে রাখলাম, না আমাদের এই অ্যাবসোলিউট ইউনিটের ভ্যালু কত আসবে, আর তোর আমাদের গ্র্যাভিটেশনাল ইউনিটের ভ্যালুস কত আসবে, কার ক্ষেত্রে, না ফোর্সের ক্ষেত্রে, ওকে। তাহলে এই সিম্পল কথাটাকে কিন্তু আমাদের শিখে রাখতে হচ্ছে, যেটা কিন্তু আমাদের বারবার দরকার। তাহলেতে আমরা যে পাঠটুকু শিখলাম সেই পাঠটুকু সম্বন্ধে আমরা ছোট দু একটা অঙ্ক নিয়ে নিই, যেটা আমাদের ফার্দার ক্যালকুলেশন করতে বা আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে একটুখানি সুবিধাজনক হবে। তো সেটাকে করতে গেলে তোদের একটা ছোট্ট কাজ দেখ, ধর তোকে বলা হয়েছে যে কোনো বস্তুর ওপর একটি বল প্রয়োগ করা হয়েছে, যে বলের মান দেয়া হয়েছে কত, দেখতো 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 10 ক্যাপ, 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 10 ক্যাপ, ওকে। যে বডির ওপরেতে অ্যাপ্লাই করা হয়েছে তার মাস আমি জানি না, কিন্তু বলা হয়েছে এই ফোর্সটা কোনো বডির ওপরেতে অ্যাপ্লাই করার ফলে সেই বডিতে যে ত্বরণ এসছে তার ভ্যালুস হচ্ছে কি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে। তাহলে কথা বলা হচ্ছে কি, এই বলটি অ্যাপ্লাই করার ফলেতে, এই বলটি প্রয়োগের ফলে, এই বলটি প্রয়োগের ফলে বস্তুতে সৃষ্ট ত্বরণের মান, অর্থাৎ বস্তুটিতে যে ত্বরণ তৈরি হয়েছে, বস্তুতে সৃষ্ট ত্বরণ, তার ভ্যালুস হয়েছে কত, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে। দিয়ে আমাদেরকে এখান থেকে বের করতে বলেছে যে মাসটা কত আসবে, ওকে, দিয়ে বের করতে বলা হয়েছে মাস ইকুয়াল টু কত। দেখ, কথাটা খুবই সিম্পল, আমরা বলতে পারবো কি ফোর্স ইকুয়াল টু কত হয়, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আমাদের মাসের ভ্যালু বের করতে হবে, মাস ইকুয়াল টু কত আসবে, ফোর্স বাই অ্যাক্সিলারেশন। এবারে দেখ ফোর্সটা কি আছে, ফোর্সটা একটা ভেক্টর ফরম্যাটে তো দিয়ে দেওয়া আছে, তাহলে ফোর্স যদি ভেক্টর ফরম্যাটে দিয়ে দেওয়া থাকে আমাদের কি করতে হবে, নেট ফোর্সের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখ এফ ইকুয়াল টু কত আছে, দেখ তো 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ, এখান থেকে নেট ফোর্সের ভ্যালু কত চলে আসছে, মড অফ এফ, তার ভ্যালু কত চলে আসছে 6 এর স্কয়ার প্লাস মাইনাস 8 এর স্কয়ার প্লাস 10 স্কয়ার। তাহলে দেখ তো এখান থেকে ভ্যালুসটা কত আসছে, 36 প্লাস এই 64 প্লাস 100, তাহলে সেখান থেকে ভ্যালুস কত চলে আসছে, 200 রুট ওভার অফ 200, রুট ওভার অফ 200 মানে ভ্যালুস কত পাচ্ছি, 10 রুট 2 নিউটন, রাইট। তাহলে আমাদের ফোর্সের ভ্যালু যদি আমাদের এখান থেকে পেয়ে গেলাম কত, 10 রুট 2 নিউটন। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ভ্যালুস কোয়েশ্চেনে তো কত বলে দিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছিস অ্যাক্সিলারেশনের ভ্যালু বলা আছে কত, 1, তাহলে এখান থেকে ভ্যালুটা কত চলে এলো, 10 রুট 2 কেজি, ওকে। তাহলে দেখ, যদি কোনো একটা বলকে, যে বলের যদিও তিনটে ডাইরেকশন আছে তার সত্ত্বেও কোনো বডিতে অ্যাপ্লাই করা হয়েছিল, সেখান থেকে আমরা যে অ্যাক্সিলারেশনের মান পেলাম, সেখান থেকে অ্যাক্সিলারেশন মানটাকে পেয়ে গেলাম কিরকম ভাবে, এইভাবে পেয়ে, রাইট। এটা পেয়ে যাবার পরেতে আমাদের যে কথা আসছে বা যে জিনিসটাকে বলতে পারছি, সেটা হচ্ছে কি, না নেট ফোর্স পেয়ে গেলে অ্যাক্সিলারেশনের মান দেয়া থাকলে সেখান থেকে মাসের মান বের করতে আমাদের কোনো সমস্যার কাহিনীই নেই, তাই আমরা এখান থেকে কিন্তু এইভাবে জিনিসটাকে লিখি, হলো। এরপরেতে আমরা এই জায়গাটা থেকে আরো একটা অঙ্ক দেখে নেব। দেখ, এখান থেকে বলা হয়েছে কি, এই এখানে তো একটা দেওয়াল দিয়ে দেওয়া আছে,
দেওয়ালটার উপরেতে একটা বল এসছে, এসে ধাক্কা লাগিয়েছে। যে অ্যাঙ্গেল নিয়ে এসে সেটা ধাক্কা লাগিয়েছে, সেই ধাক্কা লাগানোর অ্যাঙ্গেলের মান আমরা নিয়ে নিচ্ছি কত না 60 ডিগ্রি। এবারে ধাক্কা লাগিয়ে সে আবার কি করেছে না আবার উল্টো দিকে ফিরে চলে গেছে, সেখানেতেও সে যে কোণ উৎপন্ন করেছে সেটা করেছে কত 60 ডিগ্রি। এটা ছাড়া আমাদের আর যে কথাগুলো বলে দেওয়া আছে সেটা হচ্ছে কি মাস অফ বল, সেটা বলা আছে কত 100 গ্রাম। আর কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে ভেলোসিটি অফ বল। ভেলোসিটি অফ বল যেটা নিয়ে সে এগিয়ে এসেছিল তার ভ্যালুস দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখ বলটা এখান থেকে এসছে, দেওয়ালেতে ধাক্কা লাগেছে, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তো সে আবার রিফ্লেক্ট হয়ে চলে যায়নি, কিছুক্ষণ না কিছুক্ষণ তার সময় লেগেছে। তাই এখানেতে যেটা বলা হচ্ছে, সে যতক্ষণ ধরে কন্ট্যাক্টে ছিল, অর্থাৎ যতক্ষণ ধরে সে ধাক্কাটাকে লাগিয়েছে, তার ভ্যালুস আমাদের বলে দেওয়া আছে কত না 0.1 সেকেন্ড। ওকে, তাই আমাদের এখান থেকে বলা আছে কি পিরিয়ড অফ কন্ট্যাক্ট, পিরিয়ড অফ কন্ট্যাক্ট তার ভ্যালু বলা আছে 0.1 সেকেন্ড। ওকে, এই সমস্ত ঘটনাগুলোকে দিয়ে আমাদের বের করতে বলেছে কি ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য ওয়াল। ওকে, তাহলে আমাদের এখান থেকে দিয়ে আমাদের বের করতে বলেছে ফাইন্ড ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য ওয়াল, অর্থাৎ দেওয়ালটা কতখানি ফোর্সকে ফিল করছে, ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য ওয়াল। হলো, দেখ তোদেরকে আমি একটু আগেই শেখালাম ফোর্স এক্সপিরিয়েন্সড এর ভ্যালুস কিরকম ভাবে বের করতে হয়, না আমরা সেটাকে শেখালাম কিরকম ভাবে। ফোর্স ইকুয়াল টু লিখতি কত না চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। মোমেন্টামের পরিবর্তন আমাদের একটু আগে শেখালাম, তার ভ্যালুস কত হয় 2 mv cos থিটা, রাইট, ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। তাহলে এখান থেকে দেখ না 2 টাইমের পরিবর্তন কত 0.1। মাস, মাস মানে বলা আছে কত 100 গ্রাম, তাহলে 100 গ্রামকে কেজিতে কনভার্ট করলে কত আসে 0.1 কেজি। ভেলোসিটি, ভেলোসিটির ভ্যালু কত আছে 10 মিটার পার সেকেন্ড। cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু কত হয় আমরা সবাই শিখেছি, সেটা হয় কত হাফ। তাহলে এখান থেকে কি কাটছে দেখ না 0.1 0.1 কাটছে, 2 2 কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে যে মানটা পড়ে থাকছে তার ভ্যালুস কত পেলাম, তার ভ্যালুস পেলাম হচ্ছে যে 10। অর্থাৎ এখান থেকে আমরা কি বলে দিতে পারবো যে দেওয়ালের ওপরেতে কতখানি আমাদের ফোর্স ক্যালকুলেট হয়েছিল বা দেওয়ালের ওপরেতে কতখানি ফোর্স পড়েছিল তার ভ্যালুস আসছে কত 10 নিউটন। ওকে, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের এই যে গাণিতিক রূপটা ছিল তার ক্ষেত্রে সমান। ওকে, তাহলে আমাদের যদি দেখি কি এরকম ভাবে কোনো বল এসে দেওয়ালে ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার পর সে দেওয়ালে কতখানি বল প্রয়োগ করেছে সেটাকে ক্যালকুলেট করতে গেলে কিন্তু আমরা এরকম ভাবে করে। এবার দেখ এটাকেই অঙ্কটাকে একটু যদি সামান্য আমাদের ঘুরিয়ে দেওয়া হয়, সামান্য ঘুরিয়ে আমি কি বলছি না এই যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালটা কিন্তু আমাদের একটা গতিবেগ নিয়ে মুভ করছিল। মানে আমাদের কথা বলছে কি দেখতো, এতক্ষণ অব্দি যা কিছু অঙ্ক দিচ্ছিলাম আমরা ধরছিলাম কি এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালটা ছিল ফিক্সড, কিন্তু এখন বলছি দেওয়ালটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে আমি বলছি কি ভেলোসিটি অফ ওয়াল সেটাও একটা প্যারামিটার, যেটার ভ্যালু আমাদের দিয়ে দেওয়া আছে কত ধরতো না ভি ওয়াল, তার ভ্যালু আমি দিয়েছি হয়তো দেখ 10 মিটার পার সেকেন্ড। কোন দিকে এগিয়ে যাচ্ছে রাইট সাইডেতে, তাই আমি তাকে দিলাম কত আইকে। এবারেতে এখানটা থেকে আমাদের কি হলো না সেই আগের ঘটনাটার মতনই রাখা হলো না, বলটা যে বলটা এসছিল তার মাস আমাদের নিয়েছিলাম কত 100 গ্রাম, সে অ্যাঙ্গেল করেছিল কত ভাই না 60 ডিগ্রি, তার কাছে ভেলোসিটি ছিল কত 10 মিটার পার সেকেন্ড। ওকে, সে ধাক্কা লাগালো, ধাক্কা লাগিয়ে সে কি করেছে এরকম ভাবে আবার বাইরে বেরিয়ে চলে গেছে। ওকে, যা কিছু ঘটনা করে গেছে সব সেম, এটাও আছে কত 60 ডিগ্রি, এখান থেকে সে ধাক্কা খেয়ে যাওয়ার সময় তার যা ভেলোসিটি ছিল সেটাও ছিল কত 10 মিটার পার সেকেন্ড। ওকে, তো এই সময়ের ক্ষেত্রে যদি আমাদেরকে বের করতে বলা হয় ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য ওয়াল, এখান থেকে আমরা কাকে বের করতে বলছি না ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য ওয়াল। ওকে, তাহলে এই কাজটুকুকে কিন্তু আমাদের এখানটাতে করতে বলা হচ্ছে। তো এই কাজটুকুকে যদি আমাদের করতে বলা হয় এখানটা থেকে আমাদের জিনিসটাকে কিরকম ভাবে ট্রিট করব,
দেখ আগে আমাদের কি ছিল, দেয়ালটা রেস্টে ছিল। দেয়ালটা রেস্টে ছিল বলে আমাদের ভেলোসিটি বলতে শুধুমাত্র বলের ভেলোসিটিটাকেই আমরা হিসাব করেছি। কিন্তু যদি কখনো দেওয়াল ফিক্সড না থাকে, সবসময় জানবি আমাদের ক্ষেত্রে কি নিতে হয়? বল এবং দেওয়ালের মধ্যে আপেক্ষিক বেগের মান নিতে হয়। ওকে? তাহলে আমাদের কথা বলছে কি? না যদি আমাদের বল এবং মানে দেওয়াল ফিক্সড না থেকে থাকে, সেই সময়তে আমাদের কাকে ক্যালকুলেট করতে হয়? দেওয়াল এবং বলের মধ্যে আপেক্ষিক বেগ ওকে? তাহলে এখান থেকে তোদের একটা নিয়ম আমি শিখিয়ে রাখলাম বা আমাদের পয়েন্ট তোদের শিখিয়ে রাখলাম, যেটাকে তোরা কি পয়েন্ট হিসাবে তো শিখে রাখবি, সেটা হচ্ছে কি, যদি আমাদের ওয়াল ফিক্সড না হয়, ওয়াল স্থির না হয়, ওকে, তখন বল এবং বল বলতে কিন্তু আমরা যে বলটা ধাক্কা লাগিয়েছিল সেই বলের কথা বলছি, হ্যাঁ? এখানে বল বলতে কিন্তু ফোর্স বল তার কথা বলছি না। তখন আমাদের কি বলছি, তখন বল এবং দেওয়ালের মধ্যে, তখন বল এবং দেয়ালের মধ্যে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। তাহলে তো দেখ, আমাদের যে কথাটা বলা হচ্ছে, আগের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করেছিলাম কত? ফোর্স ইকুয়াল টু আমরা ক্যালকুলেট করেছিলাম কত? ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পি মানে আমরা কত নিয়ে নিয়েছিলাম? 2 mv cos থিটা ডিভাইডেড বাই টাইম। এবারে তো দেখ, এখানে তো এই ভিটার সময়তে কি ধরা হয়েছিল না, শুধু বলের বেগ ধরা হয়েছিল। এখন কি হচ্ছে, দুটো বডি একটার একটার দিকে এগিয়ে আসছে, অর্থাৎ এফেক্টিভ বেগ কত এসে যাবে? এই ভি, তার সাথে আমাদের কি করতে হবে না, ভেলোসিটি অফ ওয়াল অ্যাড করতে হবে। কারণ আমরা শিখেছি কি, এদিক থেকে একটা বডি v1 ভেলোসিটিতে আসছে, উল্টো দিক থেকে একটা বডি v2 ভেলোসিটিতে আসছে, তখন আপেক্ষিক বেগের মান কত হয়? v1 প্লাস v2। তাহলে সেই রুলসটাকে কিন্তু আমাদের এখানটাতেও অ্যাপ্লাই করতে হবে। সেই হিসাব অনুযায়ী আমাদের এখানটাতে কি ক্যালকুলেট করে ফেলবো না, দেখ তো, আমরা লিখে দেবো কত? 2m, এখান থেকে লাগবে কি, ভেলোসিটি অফ বল প্লাস ভেলোসিটি অফ ওয়াল ইনটু cos থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি, রাইট? এখান থেকে এবারে তো আমরা ভ্যালুস গুলোকে বসিয়ে দিই, ভ্যালুস গুলোকে বসিয়ে দিলে আমাদের এখান থেকে গণিতটা সমাধান করে ফেলতে পারবো। কত আসছে দেখ না, 2, ফির মাসের ভ্যালু কত? 0.1 কেজি। টাইমের ভ্যালু কত? 0.1 সেকেন্ড। মানে আমাদের টাইম অফ কন্ট্যাক্ট, মানে টাইম অফ কন্ট্যাক্ট যেটা আমাদের আগের অঙ্কের ক্ষেত্রেও নিয়ে নিয়েছিলাম, কি নিয়েছিলাম না, পিরিয়ড অফ কন্ট্যাক্ট। সেই পিরিয়ড অফ কন্ট্যাক্টের ভ্যালু কত নিয়েছিলাম? 0.1 সেকেন্ড। তাহলে এখানটাতে আমাদের সেটার ভ্যালু ডেল্টা টি এর ভ্যালুকে কত নিয়ে নিচ্ছি? 0.1 সেকেন্ড। এবারে দেখ, ভেলোসিটি অফ বল প্লাস ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ বল কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ ওয়াল সেটাও ছিল কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 প্লাস 10, সেটা করলে আমাদের এখান থেকে চলে আসছে কত? 20 ইন্টু cos থিটা মানে কত? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালুস কত হয়? হাফ। তাহলে এখান থেকে এটা কাটছে, এটা কাটছে, করলে আমাদের এখান থেকে পড়ে রইল কত? 20। তাহলে আমাদের এখান থেকে দেখে নেব কত না, ফোর্সের ভ্যালুস কত আসবে? 20 নিউটন। ওকে? তাহলে আমাদের কিন্তু এই বুদ্ধিটাকেও অ্যাপ্লাই করতে হবে যদি আমাদের কখন হয় না, দেওয়াল আর বল তাদের মধ্যে একটা আপেক্ষিক বেগ থেকে যায়। তাহলে দেওয়াল এবং বলের মধ্যে যদি কখনো আপেক্ষিক বেগ থাকে, সেই সময়তে ক্যালকুলেশন করতে বললে আমরা কিন্তু এই সূত্র অনুযায়ী বা এই নিয়ম অনুযায়ী হিসাবটাকে দেখে নেব। হলো? এবারেতে ধর, এটা ছাড়াও এখান থেকে আরো ছোট একটা ধরনের অঙ্ক দিয়ে দেয়। যে ছোট অঙ্কটার ক্ষেত্রে আমি কিসের কথা বলছি না, ধরে নিচ্ছি কোনো একটা সময়তে দিয়ে দিয়েছে ভেলোসিটির মান দিয়ে দিয়েছে। ওকে? দেওয়া হয়েছে কত? ভেলোসিটি ইকুয়াল টু লেখা আছে ATI ক্যাপ, ATI ক্যাপ প্লাস BT স্কোয়ার জি ক্যাপ। ওকে? তাহলে এটা হলো কার মান না, ভেলোসিটির মান। এখানেতে আর কি প্রোভাইড করা আছে? আর প্রোভাইড করা আছে যার আমাদের ভেলোসিটির কথা বলছি সেই বডিটার মাস বলে দেওয়া আছে 2 কেজি। ওকে? দিয়ে আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল। আমাদের বের করতে বলা হয়েছে কি, ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল, অর্থাৎ ওই পার্টিকেলটার উপর কতখানি বল কাজ করছে। ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল, রাইট?
ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 5 সেকেন্ড, অর্থাৎ সময় যখন 5 সেকেন্ড, সেই সময়তে আমাদের বস্তুটার ওপর কতখানি বল কাজ করছে সেটাকে আমাদের এখান থেকে বের করতে বলা হচ্ছে। হলো? তাহলে এটাকে বের করতে বললে আমাদের কিরকম ভাবে রুলস অ্যাপ্লাই করছে বা কিরকম ভাবে জিনিসটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা একটুখানি দেখ না। দেখ, সবাই আমাদের শিখলাম কি নিউটনের দ্বিতীয় সূত্রের গল্প। সেখান থেকে আমরা শিখলাম কত, ফোর্স ইকুয়াল টু কত হয় না এম ইন্টু ডিভি বাই ডিটি, রাইট? কখন হয়? যদি আমরা ধরে নিয়ে থাকি, ডিএম বাই ডিটি ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখান থেকে জিনিসটাকে তো আমরা সিম্পল রেখেছি, তাহলে ডিএম বাই ডিটি ইকুয়াল টু এখানে 0। তাহলে আমাদের ফোর্স ইকুয়াল টু কত আসছে, এম ইন্টু ডিভি বাই ডিটি। তাহলে এখান থেকে লিখতে কত, এম ডিডিটি অফ ভেলোসিটি, ভেলোসিটির ভ্যালুস কত আছে দেখতো, এ টি আই ক্যাপ প্লাস বি টি স্কোয়ার জে ক্যাপ। তাহলে দেখ না, এখান থেকে এটা ডিফারেন্সিয়েট করলে কত চলে আসছে দেখতো, এ আই ক্যাপ প্লাস 2 বিটি জে ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে সমস্ত ভ্যালুস গুলোকে যদি আমরা বসিয়ে দিই, তখন আমরা নিশ্চয়ই ফোর্স এর ভ্যালু পেয়ে যাব। এখানটা থেকে কাকে বসাতে বলেছে দেখো, এখান থেকে বসাতে বলেছে টি এর ভ্যালু। টি এর ভ্যালু কত আছে, 5 সেকেন্ড। আর মাসের ভ্যালু কত দিয়ে দেয়া আছে, মাসের ভ্যালু দিয়ে দেয়া আছে 2 কেজি। তাহলে দেখ, এই প্যারামিটার গুলোকে যদি আমি এই সমীকরণটাতে বসিয়ে দিই, কত পাচ্ছি দেখো, f ইকুয়াল টু 2। এখান থেকে এটা একটা তো কনস্ট্যান্ট যেমন ছিল রেখে দে, প্লাস 2b, টাইমের ভ্যালু কত দিলাম না, টাইমের ভ্যালু দিয়েছে 5 ইনটু জে ক্যাপ। তাহলে সেটাকে ব্রেক করে লিখলে আমাদের কত চলে আসছে, 2ai ক্যাপ প্লাস আমাদের 2 5 10, 2 20, তাহলে এখান থেকে পাচ্ছি কত, 20b জে ক্যাপ। ওকে, সেটা হলো কি না বস্তুটার উপর যে বল কাজ করছে তার ভেক্টরের মান। এবারেতে যদি আমাদেরকে এখান থেকে ফোর্সটার ম্যাগনিটিউড বের করতে বলতো, আমরা সবাই বের করতে পারতাম কিরকম ভাবে, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে যেরকম ভাবে যে মানটা আসতো সেটাকে আমরা বলে দিতাম কিরকম ভাবে, এই যে সিচুয়েশনটা দেখলাম সেই সিচুয়েশনটার ক্ষেত্রে আমাদের তার সমাধান। ওকে, তাহলে আমাদের দেখ, নিউটনের তৃতীয় সূত্রের ধারণা পেলাম, নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকেই আমাদের পরীক্ষাতে সাধারণত গাণিতিক সমাধানগুলো আসতে থাকে বা গাণিতিক কোয়েশ্চেন গুলো আসতে থাকে। তার জন্য সাধারণত বোর্ডের হিসাব অনুযায়ী যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে সেই জিনিসগুলোকে কিন্তু আমরা দেখিয়ে দিলাম। ওকে, তাহলে তোরা কিন্তু এই কাজগুলোকে করতে থাকবি, এবং এর পরের ক্লাসেতে হয়তো আমি তোদেরকে প্রিভিয়াস চ্যাপ্টারের কয়েকটা কোয়েশ্চেন আনসার দেখিয়ে দিতে পারি, বা আমি করতে পারি কি, এই চ্যাপ্টারের সব থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম, সেই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। ওকে, তো পরের দিন অবধি এই জিনিসটাকে তোরা খাতায় নোট ডাউন করে জিনিসটাকে সম্পূর্ণভাবে শিখে নে। তারপরেতে কিন্তু আমরা পরের দিনেতে ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে বাকি কাজ এগিয়ে নিয়ে যাব। ওকে, তাহলে চল আজকের মতো এই অবধি, সবাইকে টাটা, সবাই ভালো থাকিস, বাই বাই।